এই কর্মকর্তা খুবই কনফিডেন্ট যে সুন্দর সুষ্ঠুভাবে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে এই চতুর্থ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ভোট গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিস থেকে উপজেলাগুলোতে পাঠানো হয়েছে বিভিন্ন সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল এবং নির্বাচন কর্মকর্তাদের পরিচয়পত্র। আমরাও আশা করছি যে সুন্দর নির্বাচন হবে, তারপরে আমরা অত্যন্ত সতর্কতার সাথে এগুচ্ছি এবং বিশেষ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করবে তাদেরকে স্পষ্ট করে বলে দিয়ে কোন রকম সহিংস ঘটনা আগে নির্বাচনের আগে বা পরে যেন না ঘটে। 19 ফেব্রুয়ারি প্রথম দফা 97টি উপজেলা নির্বাচন হচ্ছে, যেখানে চেয়ারম্যান পদে 432 জন, ভাইস চেয়ারম্যান পদে 513 জন আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 329 জন। সব মিলিয়ে 1274 জন প্রার্থী এবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তানিম রহমান, চ্যানেল 24। এদিকে 19 ফেব্রুয়ারির প্রথম দফা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক করতে দেশের বিভিন্ন স্থানে বিজিবি ও সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এবার প্রথম দফায় 97টি উপজেলায় হচ্ছে নির্বাচন, যেখানে চেয়ারম্যান পদে 432 জন, ভাইস চেয়ারম্যান 513 জন আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 329 জন। সব মিলিয়ে 1274 জন প্রার্থী এবারে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাই নির্বাচনকে সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে এরই মধ্যে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ 19 বছর পর নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ ফিরে এলেও একটি পরিষদেও নেই পূর্ণাঙ্গ কমিটি। আইনের এই বরখেলাপে অনেকটাই স্বৈরাচারী পন্থায় চলছে উপজেলা প্রশাসন। তাই শুধু নির্বাচনই নয়, উপজেলা পরিষদে পুরো কাঠামোগত সংস্কারের দাবি দীর্ঘদিনের। স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা নির্বাচন নিয়ে আহসান হিমেলের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ভোটের জন্য প্রার্থীরা ঘুরছেন দুয়ারে দুয়ারে, খায়েশ উপজেলা চেয়ারম্যান হওয়া। এই ছবি রংপুরের পীরগঞ্জের। শুধু চেয়ারম্যান নয়, 2 ভাইস চেয়ারম্যান আর নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ও সংরক্ষিত নারী প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় উপজেলা পরিষদ। এটি কাজ করার কথা তৃণমূলের সংসদ হিসেবে, কিন্তু যতটুকুই ক্ষমতা আছে পরিষদের তার পুরোটাই চেয়ারম্যানের পকেটস্থ, এমন অভিযোগ বাদবাকি নির্বাচিতদের। উপজেলা পরিষদটা কিন্তু এক ধরনের মিনি পার্লামেন্টের মতো হতে পারত, কিন্তু পূর্ণাঙ্গ উপজেলা পরিষদটা গঠন করা হয় নাই। আইনে বলা আছে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি একসাথে বসে সিদ্ধান্ত নেবে, কিন্তু বাস্তবতা হলো একটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি গত 5 বছরে। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যারা দীর্ঘদিন গবেষণা করছেন তাদের মতে এখনকার পরিষদগুলোর কার্যক্রম অনেকটাই স্বৈরতান্ত্রিক। এখন যে স্থানীয় সরকারের আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, কাঠামোটা আছে, সেই কাঠামোটা এক ধরনের স্বৈরতান্ত্রিক কাঠামো। এটা কোনো গণতান্ত্রিক এবং বিকেন্দ্রীকৃত কাঠামো না বা বিকেন্দ্রায়নের উপযুক্ত কাঠামো না। কেন? এখানে এক ব্যক্তির প্রাধান্য, এক ব্যক্তি হচ্ছে চেয়ারম্যান অথবা মেয়র। বাকি যারা সদস্য থাকেন সংরক্ষিত এবং সাধারণ আসনের, তাদের বিশেষ কোনো ভূমিকা ওখানে থাকে না। এর বাইরে নারী কাউন্সিলরদের সংরক্ষিত যে পদ, সে পদে নির্বাচন হওয়ার কথা আছে আইনে। যদিও 2009 সালে উপজেলা নির্বাচন হলেও এ 5 বছরে সে বিধান সম্পন্ন করা হয়নি। আর এটাও পূর্ণাঙ্গ পরিষদ গঠনে বড় অন্তরায় হিসেবে এসেছে বারবার। 2009 সালের পরে যে উপজেলা পরিষদ সৃষ্টি হয়েছে, এটা পুরোপুরি গঠিত হয়নি। পুরোপুরি গঠিত হওয়ার জন্য প্রয়োজন ছিল যে সংরক্ষিত আসনের যারা সদস্য তাদের 5 বছর কাঠামো দিয়ে করা যাবে না বলছেন বিশ্লেষকরা। তাদের মতে এজন্য দরকার আইনের মাধ্যমে কাঠামোর পরিবর্তন। আর সেই নতুন আইনে জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় নির্বাচনের দায়িত্বটাও পুরোপুরি নির্বাচন কমিশনের উপর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। টাঙ্গাইল 8 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। পরদিন বুধবার 19 ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় অফিসে এই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সংশোধিত বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। সখীপুর বাসাইল আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির তারিখ ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আল কায়েদার হুমকির কথা বলে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জাওয়াহিরির বক্তব্য নিয়ে বিএনপিকে জড়িয়ে সরকার দলীয় নেতাকর্মীদের বক্তব্য
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকার সময় জাওয়াহিরি 3 বার বাংলাদেশ সফর করেছেন। সংসদে কৃষিমন্ত্রীর এমন বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখনো ভিডিও বার্তাটি সঠিক কিনা সে সম্পর্কে নিশ্চিত নয়। অথচ এই বিষয় নিয়ে সরকারের মন্ত্রীগণ, কতিপয় নেতা, বিরোধী দল, বিশেষ করে প্রধান প্রতিপক্ষ বিএনপিকে জড়িয়ে এমন সব কথা বলছেন যা শুধু অযৌক্তিক ও মিথ্যা নয়, হাস্যকর বটে। আল কায়েদার অডিও বার্তাটি কোন দেশ থেকে প্রচারিত হয়েছে সরকার তা চিহ্নিত করতে পেরেছে, এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া অপারেশন সি থান্ডার যোগ দিয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি। দেশটির নাম না নিলেও তিনি জানিয়েছেন, আল কায়েদা বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সুবিধা না পেয়ে এরকম হুমকি দিয়েছে, কিন্তু সরকার এ ব্যাপারে সজাগ রয়েছে। 16 দিনের মহড়ার শেষ দিন ছিল সোমবার। মহড়ায় নৌবাহিনী ছাড়াও সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও অংশ নেন। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগে ওরা যে ফ্যাসিলিটিস পেত এখন এরা পাচ্ছে না, এই জন্যই হুমকি ধামকি। এটা এখন কে দিয়েছে এটা আমি শিওর না। এখন আমরা আল কায়েদার অফশুট বলতেছে যে আল কায়েদা তো ওসামা বিন লাদেন যাওয়ার পরে এটা অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে। এদের কেউ কেউ আছে, এখন আমাদের দেশের কেউ যোগাযোগ করে তাদেরকে এটা বার্তা দিয়েছে কিনা কিংবা তারা নিজেরাই দিয়েছে কিনা এটা বলা যাচ্ছে না। এটা টেস্ট করা খুব মুশকিল, তবে চেষ্টা চালানো হচ্ছে। মানে এটা কোথা থেকে এটা ট্রান্সমিট করেছে ওটা পাওয়া গিয়েছে, বাট কে করেছে ওটা পাওয়া যায়নি আর কি। চাঞ্চল্যকর মামলা দ্রুত শেষ করতে আবারও বাড়ানো হলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মেয়াদ। আর এই আইনের আওতায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের বিচার হবে 2019 সালের এপ্রিল পর্যন্ত। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জাতীয় সংসদে পাশ হওয়ার পরই কেবল কার্যকর হবে এই আইনটি। তবে বিরোধী দল সহ মানবাধিকার সংস্থাগুলোর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্যই ব্যবহৃত হচ্ছে এই বিতর্কিত আইনটি। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের বিচারের জন্য 2002 সালে প্রথম গঠন করা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সেই সময়েই প্রশ্নের মুখে পড়ে এই আইনের যৌক্তিকতা। তারপরও বিভিন্ন সময়েই বাড়ানো হয়েছে আইনের মেয়াদ। তবে সেনা সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকার এই আইনের আওতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করলে আবার শুরু হয় সমালোচনা। মহাজোট সরকার আইনটি বাতিলের কথা বললেও কাজ করে ঠিক তার উল্টো। 2011 সালে বিএনপি সহ 18 দলের 41 শীর্ষ নেতার বিরুদ্ধে পুলিশের করা বিভিন্ন মামলা এই আইনের অধীনে আনা হয়। তাই প্রশ্ন উঠে আইনটি রাজনৈতিক ব্যবহার নিয়ে। সারা বাংলাদেশে কয়েক হাজারের মামলা হয়েছে। এই সকল মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে দ্রুত সাজা দেওয়ার জন্য সরকার পুনরায় তড়িঘড়ি করে এই দ্রুত বিচারের নামে এটার মেয়াদ বাড়িয়ে এবং বিচারে হস্তক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের সাজা দেওয়ার কৌশল বলে আমরা মনে করি। তারপরও বর্তমান সরকারের সময় আরেক দফা বাড়ানো হলো আইনটির মেয়াদ। তবে ঠিক কি কারণে মেয়াদ বৃদ্ধি তার কোনো সদুত্তর নেই সরকারের কাছে। দেখা গেছে 2 বছর পরে অনেকবার বাড়াতে হয়েছে। যদি একবারে 5 বছর যদি করা হয় তাহলে এটা অনেক এফিশিয়েন্ট হবে, যেটা ইকোনমিক জার্গনে দ্যাট উইল বি মোর এফিশিয়েন্ট। আর সরকার সমর্থক এই আইনজীবীর দাবি, এতে কমবে অপরাধের মাত্রা। অপরাধ প্রবণতা যেভাবে বেড়েছে তাতে বিচারগুলি দ্রুত সম্পন্ন করা না হলে নানা জটিলতার সৃষ্টি হয়। প্রথমত, বিলম্বিত হলে একসময় সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়ত, এই বিলম্বের সুযোগ নিয়ে অপরাধীরা জামিনে যাওয়ার পরে বাদী আর মামলা করতে আগ্রহ হারিয়ে ফেলে। দ্রুত বিচার আইনে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্ষতি সাধন, সরকারি ও বিধিবদ্ধ সংস্থার কার্যক্রমে বাধা ও ব্যক্তি সম্পত্তি নষ্টের মতো বিভিন্ন ক্ষেত্রের বিচারের জন্য 120 দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রেই তার বাস্তবায়ন সম্ভব হয়নি। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। বাস্তবায়ন অক্ষমতায় প্রায় 20,000 কোটি টাকা কাটছাট হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকার। সংশোধিত এই আকার দাঁড়াচ্ছে 54,000 কোটি টাকায়। এক চিঠিতে পরিকল্পনা কমিশনকে এই সংশোধিত এডিপি চূড়ান্ত করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। বিপুল অঙ্কের অর্থ কাটছাট করায় বরাদ্দ কমানো হচ্ছে পদ্মা সেতু প্রকল্প থেকেও। নুরি আলমের রিপোর্ট।
2013-14 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৩,৯৮৪ কোটি টাকা। অর্থ বছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 27%, যা গত 2 বছরের তুলনায় কম। এই বাস্তবতায় সংশোধন করা হলো এডিপির আকার। নতুন লক্ষ্যমাত্রা 54,000 কোটি টাকা। বাজেট পরিবর্তন হচ্ছে, টাকার অভাব হচ্ছে তা নয়। উন্নয়ন বাজেটে যে 74,000 কোটি টাকা, 74,000 কোটি টাকার যেখানে যেখানে প্রকল্প বাস্তবায়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হয় না বা যে কোনো কারণে করা যায়নি, সেগুলো পুনর্বিন্যাস হবে এবং সেগুলোকে আবার নতুন প্রকল্পে নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় এডিপির আকার ছোট করার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছে পরিকল্পনা কমিশনকে। তাতে বলা হয়, যে সকল মন্ত্রণালয়ের প্রকল্প সাহায্য কমবে তাদের সরকারি বরাদ্দ কমানো এবং যেসব মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের হার তুলনামূলক কম তাদের বরাদ্দ কমিয়ে উচ্চ অগ্রাধিকার সম্পন্ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যেসব প্রকল্পের বাস্তবায়ন শেষ পর্যায়ে রয়েছে সেসব প্রকল্পের জন্য যথোপযুক্ত বরাদ্দ রাখার কথা বলা হয়েছে চিঠিতে। পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু করতে দেরি হওয়ায় সংশোধিত এডিপিতে এক খাতে বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে এই অর্থনীতিবিদ মনে করেন, বাস্তবায়ন অক্ষমতার কারণেই সরকার অর্থনৈতিক সূচকগুলোর হার পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। যে সমস্ত বড় বড় প্রকল্পগুলো প্রাধিকারের ভিত্তিতে সামনে আনা হয়েছে সেগুলোর অর্থায়ন এবং অর্থ ব্যয় করা এই 5 মাসের মধ্যে সম্ভব হবে কিনা সেটা এখন বড় চ্যালেঞ্জের বিষয়। এক সময়ের উচ্চাভিলাষী এডিপি রেকর্ড পরিমাণ কমিয়ে আনা হলেও শেষ পর্যন্ত তার কতটুকু বাস্তবায়ন হবে এই নিয়েও আছে অর্থনীতিবিদদের সংশয়। নুরিয়া আলম, চ্যানেল 24, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের জন্য 5 বছর মেয়াদী আর্থিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক মুদ্রার প্রায় পুরোটাই যোগান দিতে হবে দেশীয় উৎস থেকে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, ডলারের এই যোগান আসবে বৈদেশিক মুদ্রার মজুদ থেকে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য, রিজার্ভ থেকে নয়, ডলার কিনতে হবে বাজার থেকেই। এক্ষেত্রে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। আর 10 জন আমদানিকারক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে যেভাবে ডলার কিনে থাকেন, পদ্মা সেতুর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করবে কেন্দ্রীয় ব্যাংক। কাইয়ুম তুহিনের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে বৈদেশিক মুদ্রা ব্যয় ও অর্থায়নের 5 বছর মেয়াদী একটি আর্থিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মোট $2.56 বিলিয়ন এই প্রকল্পে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে $2.1 বিলিয়ন। এর মধ্যে চলতি অর্থ বছরে প্রয়োজন হবে $200 মিলিয়ন, 2015 সালে $700 মিলিয়ন, 16 সালে $600 মিলিয়ন, 17 সালে $5 মিলিয়ন এবং 18 সালে $1 মিলিয়ন প্রয়োজন হবে। আর এই ডলারের পুরোটাই যোগান দিতে হবে দেশীয় উৎস থেকে। বলা হচ্ছে, বৈদেশিক মুদ্রার পুরোটাই দেয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে। রিজার্ভের টাকায় যেন পদ্মা সেতু না করে। এটা তো আমাদের লস না, এটা আমাদের ইনভেস্টমেন্ট। পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় ডলারের যোগান দিবে কেন্দ্রীয় ব্যাংক, তবে সরাসরি নয়। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই তা নিতে হবে সরকারকে। বাজার থেকে ডলার পেতে সংকট হলে তখনই কেবল কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের কাছে চাহিদা মাফিক টাকার বিনিময়ে ডলার বিক্রি করবে। কথাটা এরকম না যে আমরা রিজার্ভ থেকে সরাসরি টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করব, আমরা সেটা বলছি না। ওয়ার্ল্ড ব্যাংক যে কম্পিটিটরটি দিত সেটা এখন বাংলাদেশ ব্যাংক দিবে। বাংলাদেশ ব্যাংক আয়োজনটা বাংলাদেশ ব্যাংক করবে কিভাবে ফরেন এক্সচেঞ্জ জোগাড় করা যায়, কিন্তু সরকারকে এটার জন্য টাকা ম্যানেজ করে দিতে হবে ব্যাংকে। পদ্মা সেতু নির্মাণ সংক্রান্ত ঋণপত্র খোলা ও বিদেশিদের দায় দেনা পরিশোধ করার জন্য সেতু বিভাগ অগ্রণী ব্যাংকে একটি হিসাব খুলেছে। ওই হিসেবের মাধ্যমেই এ সেতুর সব আমদানি কার্যক্রম ও বিল পরিশোধ করা হবে। তাই সংশ্লিষ্ট ব্যাংকটিকেই ডলার যোগানের মূল কাজটি করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। অগ্রণী ব্যাংক প্রথম তার নিজের ফান্ড থেকে দেওয়ার চেষ্টা করবে। যে মাসে তার নিজের ফান্ড থেকে খোলাতে পারবে না, সেখানে বাজার থেকে সংগ্রহ করবে, অন্যান্য ব্যাংক থেকে কিনবে। তারপরে যদি দেখা যায় যে বাজারকে ডিস্টার্ব না করে কেনার পরে আরো টাকা দরকার, সেই ক্ষেত্রেই কেবল টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে তারা টাকা দিবে, দিয়ে এর বদল বৈদেশিক মুদ্রা নেবে, যেভাবে অন্যান্য আমদানিগুলো হয়। বিপিসিকে তেল কিনতে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে ডলার সহায়তা দেয়, পদ্মা সেতুর ক্ষেত্রেও একই নীতিমালা মানা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। পদ্মা সেতু ছাড়াও যখন একটা ব্যাংক একটা এলসি ওপেন করে, সে টাকা যদি বাজার থেকে না পায়, ডলার না পায়, তাহলে সে বাংলাদেশ ব্যাংকে আসে। কাইয়ুম তুহিন, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে যা থাকছে। রেলওয়ের সহকারী বুকিং ক্লার্ককে খুন করে টাকা লুটের ঘটনায় গ্রেফতার 3, আদালতে দোষ স্বীকার 1 জনের।